Dear learners and viewers, good morning. Hope you are fine and keeping with necessary papers, calculator, sheets, book, etc. If not, I request you to bring some blank pages and a pen so that you can uh, jot down the important parts of the program during broadcast. Today we will discuss the solution of the exercise problem 522 uh, of the CVP relationships chapter from the managerial accounting of Garrison 15 edition. And for keeping your request of better understanding, I will deliver my lecture in Bangla during the screenshot. So let's go to the discussion of the solution of the problem 522. এই প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে বাম পাশে আমরা প্রবলেমটা একটু পড়ি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে বলা হচ্ছে ডিউ টু erratic sales of its sole product, a high capacity battery for laptop computers, PEM Incorporation has been experiencing difficulty for some time. বলা হচ্ছে এখানে একটা অর্গানাইজেশন PEM Incorporation, তাদের একটাই প্রোডাক্ট, তারা হাই ক্যাপাসিটি ব্যাটারি করে ল্যাপটপ কম্পিউটারের জন্য। তো তাদের সেলসটা আসলে রেগুলার না, ইরেগুলার সেলসের জন্য তারা ডিফিকাল্টি ফেস করতেছে বা প্রবলেম ফেস করছে। The company's contribution format income statement for the most recent month is given below. এখানে আমাদেরকে বলা আছে রিসেন্ট কোন একটা মাসে তাদের কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্টটা দেওয়া আছে। তো আপনাদের মনে আছে এর আগের দিনও বলেছিলাম কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট বলতে আসলে এখানে খেয়াল করে দেখুন তাদের একটা ইনকাম স্টেটমেন্ট করছে, তাদের ইনকাম হয়নি বরং $4,500 লস হয়েছে। কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্টের অর্থ হচ্ছে কিছুক্ষণ আগে যে ফর্মুলা লিখলাম সেটা হচ্ছে যে সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে হয় কন্ট্রিবিউশন মার্জিন, আর তার থেকে ফিক্সড এক্সপেন্স বাদ দিলে হয় নেট অপারেটিং ইনকাম বা লস। এই ফরম্যাটটাকে আসলে আমরা বলে থাকি, আমি কিছুক্ষণ আগে যেটা ইকুয়েশন ফরম্যাট দেখিয়েছিলাম এই ফরম্যাটটাকে বলা হয় কন্ট্রিবিউশন ফরম্যাট। আপনারা একটু খেয়াল রাখবেন বা মনে রাখবেন যে কন্ট্রিবিউশন ফরম্যাট বলতে এটাকে বোঝায় যেখানে কন্ট্রিবিউশন মার্জিন বের করে তার থেকে ফিক্সড এক্সপেন্স বাদ দিয়ে অপারেটিং ইনকাম বের করি। ঠিক আছে, তাদের একটা ফাইন্যান্সিয়াল পারফরমেন্সে একটা পিকচার দেওয়া আছে। এরপরে এটা বলছেন আমাদের রিকোয়ারমেন্ট আছে। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে compute the company's CM ratio, contribution margin ratio, and its break even point both in unit sales and dollar sales. তো আমাদেরকে প্রথমে বের করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও খুব সহজ জিনিস, কিছুক্ষণ আগে আমরা করলাম, সেটা হচ্ছে যে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস। এটা আমরা টোটালেও করতে পারি, ইউনিটে করতে পারি। ইউনিটে করতে গেলে এখানে আমাদের ইউনিট ভেরিয়েবল এক্সপেন্স বের করে নিতে হবে। ইউনিট ভেরিয়েবল এক্সপেন্স বের করতে কি করবো আমরা, এই $4,09,500 আমরা যদি এই 19,500 ইউনিট এটাকে ভাগ, $4,09,500 যদি 19,500 দিয়ে ভাগ দেয় তাহলে যতদূর সম্ভব $21 হবে। তো $21 হবে। $21 হলে এখানে কন্ট্রিবিউশন মার্জিন স্বাভাবিকভাবে সেলস যদি 30 হয়, $21 যদি ভেরিয়েবল এক্সপেন্স হয়, কন্ট্রিবিউশন মার্জিন হবে $9। তো আমরা এই 9 কে 30 দিয়ে ভাগ করলেও হবে, অথবা 1,75,500 কে 5,85,000 দিয়ে ভাগ দিলেও হবে। ডান পাশে আমরা করেছি, একটু খেয়াল করে দেখুন, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস। আমরা আগে বলেছি এটা আমরা ইউনিটে করতে পারি, টোটালে করতে পারি। তো আমরা যেহেতু টোটাল দেওয়া আছে আমরা টোটালটা নিয়েই করেছি। এতে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন এসছে 30%। সহজ জিনিস, কিছুক্ষণ আগে করানো হলো। এরপরে রিকোয়ারমেন্ট ব্রেক ইভেন পয়েন্ট বোথ ইউনিট এন্ড সেলস। আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের ফর্মুলাটা জানি, আপনাদের মনে থাকবার কথা যে ফিক্সড এক্সপেন্সকে আমরা যদি ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন বা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো। আমাদের ফিক্সড এক্সপেন্স এখানে দেওয়া আছে, আপনারা খেয়াল করেন ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে 1,80,000, আর ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন কিছুক্ষণ আগে এখানেও বের করে নিলাম
সেটা আপনারা আগে করে নিতে পারেন ওয়ার্কিংস হিসাবে। লাইন এখানে সেটা যেহেতু করা হয়নি, এখানে ডান পাশে আমি দেখিয়েছি যে 1,75,500 কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা যদি 19,500 দিয়ে ভাগ দিই তাহলে পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন পাবো। এই কথা, এটাও 9 হয়। তো এই হলো আমাদের 20,000 ইউনিটস, অর্থাৎ ফিক্সড এক্সপেন্সে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ দিলাম 20,000 ইউনিট। এখন আমার 20,000 ইউনিট যদি আমরা সেল করি তাহলে বলা হচ্ছে মিনিমাম 20,000 সেল করলে আমাদের খরচটা উঠে আসবে, এটাকে আমরা বলি ব্রেক ইভেন পয়েন্ট। এই 20,000 কে আমরা যদি ইউনিট সেল প্রাইসে $30 দিয়ে গুণ দেই তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ডলার পাই। এটা 9টার অঙ্কে এই ফর্মুলা করতে যে একটু বোঝা 0.32 হওয়াতে ফিগারে একটু চেঞ্জ আসছে। এনিওয়ে এটাকে আমরা যদি 30 দিয়ে গুণ দেই তাও হবে 6 লাখ, অথবা যদি আমরা এই ফর্মুলা ইউজ করি, আমরা বলছিলাম যে আমরা ডলারের ক্ষেত্রে ফিক্সড এক্সপেন্সকে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ভাগ দেবো, অর্থাৎ ইউনিটের ক্ষেত্রে আর ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ, আর ডলারের ক্ষেত্রে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ভাগ। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আর যদি কিছু বলা না থাকে আমরা এই একই অঙ্ক আমরা আসলে ইকুয়েশন ফর্মেও করতে পারতাম। মনে থাকবার কথা, আমাদের ইকুয়েশনে আমরা এই প্রফিটটাকে যদি 0 ধরে করি, আমরা যদি এখানে আপনাদের যদি মনে থাকে একটু খেয়াল করে দেখেন, আমরা যদি কত ইউনিট সেল করতে হবে, আমরা যদি ইকুয়েশন, অনেক সময় ইকুয়েশনে বলা থাকে যে ইকুয়েশনে করে, তাহলে আমাদের ইকুয়েশনটা আসলে কি দাঁড়াবে, এক এক ইউনিট সেল করেছি $30 করে, আমরা ধরে নিলাম n ইউনিট সেল করেছি, তাহলে 30n মাইনাস এক এক ইউনিটের ভেরিয়েবল এক্সপেন্স $21, তো টোটাল ভেরিয়েবল এক্সপেন্স 21n মাইনাস ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে এখানে 1,80,000। তো এই ক্ষেত্রে আমরা আমাদের বলছি অপারেটিং ইনকাম 0 ব্রেক ইভেনের ক্ষেত্রে। আমরা যদি এখন এই ইকুয়েশন সলভ করি তাহলে দেখবেন এখানে আমরা পেয়ে যাব 20,000 ইউনিটস। বলা হয় কিছু বলা না থাকলে আমরা ইকুয়েশন ফরম্যাটেও করতে পারি অথবা ফর্মুলা মেথডে করতে পারি, এটা আপনাদের কাছে সহজ মনে হয়। অনেক সময় ইকুয়েশনের কথা বলা থাকে, সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনে করতে হয়। আমরা জানি আসলে ইকুয়েশন থেকে আলটিমেটলি ফর্মুলাটা ডিরাইভ করতে পারি আমরা, যেটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। এখান থেকে আমরা এন এর মান পেলে তাকেও যদি আমরা $30 দিয়ে গুণ দিই তাহলেও আমরা ব্রেক ইভেন পয়েন্ট ডলার, কত ডলার আমাদেরকে সেল করতে হবে সেটা বের করতে পারবো। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। কোনো প্রবলেম থাকলে এটা একটু নোট করে রাখেন। এরপর আমরা যেটা আলোচনা করব পরের রিকোয়ারমেন্টে যেটা আছে সেটা হচ্ছে যে একটু খেয়াল করে দেখুন, the president believes that a $16,000 increase in the monthly advertising budget combined with an intensified effort by the sales staff will result in an $80,000 increase in monthly sales. বলা হচ্ছে আমাদের দেশে আমরা বলি চেয়ারম্যান, ওখানে বলা হয় প্রেসিডেন্ট, কোম্পানি চেয়ারম্যান বলি আমরা, ওনারা বলেন প্রেসিডেন্ট। কোম্পানির চেয়ারম্যান উনি বিলিভ করেন যে ওনার যদি অ্যাডভার্টাইজিং বাজেট এটা যদি $16,000 বাড়ায় দেওয়া যায়, সাথে সাথে যারা সেলস স্টাফ আছে, সেলসের সাথে যেসব এমপ্লয়িরা জড়িত, তারা যদি ইন্টেন্সিফাইড ইফোর্টটা নেয় তাহলে মান্থলি সেলস $80,000 বাড়বে। কথাটা আবার বলি যে মান্থলি সেলস মানে অ্যাডভার্টাইজিং বাজেট, আমরা জানি যে গত ক্লাসে বলা হচ্ছিল অ্যাডভার্টাইজিংটা আসলে ফিক্সড এক্সপেন্স, এটা জাকারিয়া সাহেবকে বলা হয়েছিল। তো অ্যাডভার্টাইজিং যেহেতু ফিক্সড এক্সপেন্স, তো ফিক্সড এক্সপেন্স এখন আছে আমাদের 1,80,000, বলা হচ্ছে এটা যদি আমাদের 16,000 বাড়ায় তাহলে এর ইফেক্ট আসবে কি, সেলস বাড়বে $80,000। বলা হচ্ছে ইফ দ্য প্রেসিডেন্ট ইজ রাইট, অর্থাৎ প্রেসিডেন্টের এই বিলিফটা আমরা যদি অ্যাকসেপ্ট করি বা তার প্রপোজালটাকে যদি অ্যাকসেপ্ট করি, বলা হচ্ছে হোয়াট উইল বি দ্য ইফেক্ট অন দ্য কোম্পানিজ মান্থলি নেট অপারেটিং ইনকাম অর লস। আমরা যদি এই 16,000 যদি অ্যাডভার্টাইজিং বাজেট, অ্যাডভার্টাইজিং কস্ট যদি আমরা $16,000 যদি আমরা বাড়াই তাহলে আসলে অপারেটিং ইনকামে কি হবে। এখানে একটু প্যাচ লাগাই দিচ্ছে, সেটা বলা আছে ইউজ দ্য ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ ইন প্রিপেয়ারিং ইওর আনসার। তো একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এখানে যদি ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচের কথা বলা না থাকতো তাহলে আমরা কি করতাম, আর যেহেতু ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচের কথা বলা আছে তাহলে কি করব। তো যেহেতু আমাদের এখানে বলা আছে ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচের কথা, আমাদেরকে ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচই করতে হবে। ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ হচ্ছে
আসলে যতটুকু সেলস ইনক্রিজ করবে, কারণ আমরা জানি, আপনাদের মনে থাকবার কথা, আমরা বলেছিলাম যে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কিছুক্ষণ আগেও আমরা বের করলাম যে 30%। এর অর্থ কি? কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 30% কিসের উপরে? এটা আসলে সেলস এর উপরে। আমরা জানি এটা সেলস এর উপরে। সেলস এর উপরে যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইউজ করি, কিছুক্ষণ আগে অঙ্ক করলাম, এটাই পাবো আমরা যে কন্ট্রিবিউশন মার্জিন অ্যাবসলিউট অ্যামাউন্টে কত। এটা আপনাদের মনে থাকবার কথা। বলা হচ্ছে এখানে সেল যেহেতু 80,000 বাড়বে, বলা হচ্ছে যতটা বাড়বে সে বাড়ার উপরে আমরা ক্যালকুলেশন করে যদি দেখি যে ইনকাম কত বাড়বে, সেটাকে বলা হয় ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ। অর্থাৎ এখানে শুধুমাত্র এটা ইনক্রিজড বা ইনক্রিমেন্টের যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টের উপরে যদি আমরা হিসাব করি, সেটা আগে কত ছিল সেটা না। আমাদের ইনক্রিমেন্টাল কন্ট্রিবিউশন মার্জিন যদি আমরা বের করতে চাই, তো একটু খেয়াল করে দেখুন আমাদের ইনক্রিজ কন্ট্রিবিউশন মার্জিন কত, আর কন্ট্রিবিউশন মার্জিন ইনক্রিজ করছে কত। সেলস ইনক্রিজ করছে $80,000, আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যেটা ছিল পার্সেন্টেজ 30% কিছুক্ষণ আগে দেখলাম, তাহলে 80,000 সেলস যদি বাড়ে তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কত বাড়বে? 24,000 টাকা। এটা কিন্তু বাই, আমরা বলছি বাই 24,000। তো কন্ট্রিবিউশন মার্জিন বাড়লো 24,000, আর ফিক্সড এক্সপেন্স প্রেসিডেন্ট বলছে কত বাড়াবেন? 16,000। তো ফিক্সড এক্সপেন্স বাড়বে 16,000, তাহলে অপারেটিং ইনকাম কত বাড়বে? অপারেটিং ইনকাম বাড়বে 8,000। এটাই বলা হচ্ছে যে তার অপারেটিং ইনকামে কি চেঞ্জ আসবে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে যখন সে 19,500 ইউনিট বা 1,80,000 যখন তার ফিক্সড এক্সপেন্স, তখন তার লস হয় $4,500 লস হয়। কিন্তু যখন সে ফিক্সড এক্সপেন্স বাড়ায় দিচ্ছে, তখন তার সেলস এত বাড়তেছে। একটু খেয়াল করে দেখুন, এখানে আমরা দেখতেছি যে তাদের এই ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ যদি ইউজ করি, তাহলে দেখা যায় তাদের অপারেটিং ইনকাম 8,000 হচ্ছে, অর্থাৎ পজিটিভ $8,000। তার মানে আমরা বলতে পারি যে আসলে প্রেসিডেন্টের এটা যদি সঠিক থাকে, অর্থাৎ প্রেসিডেন্টের বিলিফটা, প্রেসিডেন্ট এখানে বলা আছে ইফ দ্য প্রেসিডেন্ট ইজ রাইট, আমরা কোশ্চেনের মতো করে লিখবো, সলিউশনে যাই লেখা থাক, সেটা বলা আছে প্রেসিডেন্টের এই বিলিফটা, প্রেসিডেন্ট যদি সঠিক হয়, তাহলে অবশ্যই কোম্পানি এই 4,500 যে লস হতো তার চেয়ে বরং আরো $3,500 লাভ করবে। আমরা যদি এটা বলি যে $8,000 লাভ হয়, তার মানে 4,500 লস, এটা বাদ দিলে মোটের উপরে দেখা যাবে তাদের $3,500 লাভ হবে, অর্থাৎ তারা প্রফিটে চলে যাবে। এই গেল আমাদের নেক্সট রিকোয়ারমেন্ট, সেটার সলিউশন। তাহলে এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ। আদারওয়াইজ আমরা যেটা করতাম, যদি এটুকু বলা না থাকতো, এটুকু বলা না থাকলে আসলে আমরা কি করতাম, এই কন্ট্রিবিউশন ফরম্যাটে করতাম। কন্ট্রিবিউশন ফরম্যাটে আমরা শুধু বলতাম যে আমাদের সেলস কত বাড়লো, ভেরিয়েবল এক্সপেন্স কি হলো, কন্ট্রিবিউশন মার্জিন কি হলো, ফিক্সড এক্সপেন্স কি হলো, এভাবে আমরা করতে পারতাম। এখানে বলা হচ্ছে সেলস বাড়বে 80,000, তার মানে আমাদের আগে যা সেলস ছিল তার সাথে আমরা 80,000 যোগ করতাম, 80,000 যোগ করতাম। 80,000 যখন যোগ করতাম, আপনাদের মনে আছে যে ভেরিয়েবল এক্সপেন্স ছিল $21। $21 যদি ভেরিয়েবল এক্সপেন্স হয়, ভেরিয়েবল এক্সপেন্স 21 হলে সেল যদি 30 হয়, তাহলে এখানে একটা আমরা পার্সেন্টেজ পাবো, এটাকে আমরা বলি ভেরিয়েবল এক্সপেন্স পার্সেন্টেজ। কিসের উপরে? সেলস এর উপরে। সেল যদি এটা যোগ করে যাওয়া হবে, তার উপরে আমরা যদি এই পার্সেন্টেজটা, যেটা কিছুক্ষণ আগে বললাম যে আমরা এখানে একটা পার্সেন্টেজ পাবো, ভেরিয়েবল এক্সপেন্স পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা যদি আমরা অ্যাপ্লাই করি, কারণ আমরা জানি ভেরিয়েবল এক্সপেন্সের পার্সেন্টেজটা ফিক্সড, ক্লাসে বলা হয়েছিল, এই পার্সেন্টেজটা এই টোটাল সেলস এর উপর করলে এখানে আমরা একটা ভেরিয়েবল এক্সপেন্সও পাবো, আর কন্ট্রিবিউশন মার্জিন তো এটা থেকে এটা বাদ দিলে পাবো, আর ফিক্সড এক্সপেন্স এর সাথে আমরা আসলে 16,000 যোগ করে দেবো। এই ক্যালকুলেশন করলে এভাবেও আমরা পাবো আসলে 8,000। তো এইভাবেও আমরা আসলে এই যদি ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচের কথা বলা না থাকতো, তাহলে আমরা ম্যানুয়ালি বা কন্ট্রিবিউশন ফরম্যাটে এভাবেও আমরা দেখতে পেতাম যে আসলে এই ফিক্সড এক্সপেন্স 16,000 বাড়লে সেল যদি 80,000 বাড়ে, কারণ আমরা জানি সেলস বাড়ার অর্থ হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্সও বাড়বে, তো ভেরিয়েবল এক্সপেন্স বাড়বে প্রপোর্শনেটলি টোটালে বাড়বে। এরপর আমাদের যে রিকোয়ারমেন্টটা আছে, থার্ড রিকোয়ারমেন্ট, সেটা একটু খেয়াল করুন আপনারা। থার্ড রিকোয়ারমেন্টে যেটা বলছেন, রিফার টু দ্য অরিজিনাল ডেটা,
অর্থাৎ আমাদের যে কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেখানে সেই রেফারেন্সে আমাদেরকে কি করতে বলছেন, বলছে the sales manager is convinced that a 10% reduction in the selling price combined with an increase of $60,000 in the monthly advertising budget will double in unit sales. তো এখানে ইউনিট সেলস ডাবল বলতে আমাদের আসলে আগে ছিল 19,500, এটা ডাবল হয়ে যাবে ইউনিটে বলা হচ্ছে। অর্থাৎ আগে যেটা বলা হয়েছিল যে তারা শুধুমাত্র বিজ্ঞাপন খরচ বাড়াবে, এখানে বলা হচ্ছে বিজ্ঞাপন খরচও বাড়াবে অর্থাৎ ফিক্সড এক্সপেন্স বাড়বে, পাশাপাশি তারা সেলস ডিসকাউন্ট দিতে চাচ্ছে 10%, অর্থাৎ সেলস প্রাইসে যদি 10% রিডাকশন করা যায় তাহলে বলা হচ্ছে যে এটার অবস্থা কি হবে। এখানে বলা হচ্ছে যে আপনাদেরকে করতে বলছেন, এখানে আবার করতে বলছেন কন্ট্রিবিউশন ফরম্যাটে। নিউ কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ আমাদের যে আগে একটা দেওয়া আছে এখানে আমাদের $4,500 লস হতো, সেটার মতো করে একটা নিউ কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট করতে বলছেন। তো আমার মনে হয় আমরা করতে পারবো, কারণ সেলস আমরা কিছুক্ষণ আগে দেখলাম 19,500 ছিল, তাহলে নিউ সেলস হবে 39,000, অর্থাৎ ডাবল করলে হবে 39,000। এখন 39,000 সেলস ভলিউম হবে অর্থাৎ ইউনিট হবে। আর এখানে বলা হচ্ছে সেলস প্রাইস 10% রিডাকশন করবেন। তো আগে ছিল $30, $30 10% যদি আমরা রিডাকশন করি তাহলে $3 আসলে আমাদের রিডাকশন হবে। $3 যদি আমরা রিডাকশন করি তাহলে আমাদের নিউ সেলস প্রাইস হবে পার ইউনিটে $27। তো টোটাল সেলস প্রাইস হবে $10,53,000। এই গেল আমাদের নিউ সেলস। এরপর বলা হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্সের কথা, কারণ আমরা বলছি যে সেলস প্রাইসে যেহেতু চেঞ্জ আসছে স্বাভাবিকভাবে ভেরিয়েবল এক্সপেন্সও চেঞ্জ হবে, কিন্তু ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিটটা ফিক্সড সেটা আমরা জানি, অর্থাৎ পার ইউনিট আমাদের $21 ছিল কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম। সেলস ইউনিট যদি 39,000 ইউনিট হয় তাহলে এক ইউনিট, তাহলে আমাদের টোটাল কত হবে পার ইউনিট $21 করে $8,19,000। আবারও বলছি $8,19,000। কন্ট্রিবিউশন ফরম্যাট হবে, কন্ট্রিবিউশন মার্জিন কত হবে $2,34,000। আর ফিক্সড এক্সপেন্সের কথা বলাই হচ্ছে যে 60,000, এখানে বলা হচ্ছে কি $60,000 পাবে। তা আগে ছিল 1,80,000 আর নতুন করে হলো 60, তো টোটাল 2,40,000 ফিক্সড এক্সপেন্স। এই হলো তাদের অপারেটিং ইনকাম, আসলে এখানে হয়ে গেল অপারেটিং লস। তাদের কন্ট্রিবিউশন মার্জিন 2,34,000 কিন্তু ফিক্সড এক্সপেন্স হয়েছে 2,40,000, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে এই ফিক্সড কস্টে কভার করতে পারছে না, অর্থাৎ তারা ব্রেক ইভেনেও আসতে পারেনি, তারা লস পজিশনে আছে, অপারেটিং লস 6,000। অর্থ হচ্ছে যে তাদের আসলে এই যে অফারটা, এই প্রপোজালটা এটা ঠিক হয়নি, কারণ আগেরটা ছিল যে শুধু অ্যাডভার্টাইজিং বাজেট বাড়াইছে কিন্তু সেলস প্রাইস ঠিক ছিল। এখানে আবার তারা কি করছে, ফিক্সড এক্সপেন্সও বাড়িয়েছেন আবার সেলস প্রাইস যেটা রেভিনিউ সেখানে কমায় দিয়েছেন, স্বাভাবিকভাবে এটা লাভের পরিমাণ কম বা আমরা বলি লস হয়ে গেছে। এটা গেল নেক্সট প্রবলেমটা। এরপর আমরা যদি রিকোয়ারমেন্ট 4টা একটু খেয়াল করি, রিকোয়ারমেন্ট 4-এ যেটা বলছেন যে রিফার টু দ্য অরিজিনাল ডেটা, অর্থাৎ যে ডেটা নিয়ে আমরা কাজ করলাম ওই কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেটা নিয়ে। দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট থিংকস দ্যাট আ ফ্যান্সি নিউ প্যাকেজ ফর দ্য ল্যাপটপ কম্পিউটার ব্যাটারি উড হেল্প সেলস। বলা হচ্ছে তারা যদি একটা নতুন ব্যাটারি ফ্যান্সি ব্যাটারি ল্যাপটপের জন্য, কম্পিউটার ল্যাপটপের জন্য, তারা মনে হয় এটা সেলস বাড়বে। বলা হচ্ছে দ্য নিউ প্যাকেজ উড ইনক্রিজ প্যাকেজিং কস্ট, অর্থাৎ প্যাকেজ যদি ভালো করে প্যাকেজিংটা বাই 75%, সেন্ট বলতে আমরা ডলারে, তো সেন্ট বলতে আমাদের দেশে আমরা পয়সা বলি। বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে তাদের নিউ প্যাকেজিং কস্ট যেটা অর্থাৎ ভেরিয়েবল এক্সপেন্স এটা আবার বেড়ে যাবে 75 সেন্ট, টাকায় বললে বলতাম পয়সা। বলা আছে অ্যাজিউমিং নো আদার চেঞ্জেস, বলা হচ্ছে যে আর যা আছে আগে যেটা বলা ছিল ফিক্সড এক্সপেন্স 1,80,000 ওগুলো সব যদি ঠিক থাকে তাহলে বলা হচ্ছে হাউ মেনি ইউনিটস উড হ্যাভ টু বি সোল্ড দিস মান্থ, আমাদের মান্থলি দেওয়া আছে সবকিছু, টু আর্ন এ প্রফিট অফ $90,750। আপনাদের মনে আছে গত ক্লাসে আলোচনা করেছিলাম এটা আসলে তাদের টার্গেট প্রফিট।
তো টার্গেট প্রফিট ব্রেক ইভেনের ক্ষেত্রে আমরা আসলে দেখলাম 0। ওই একই ফর্মুলা এখানে শুধু আমরা বলেছিলাম কত ইউনিট সেল করতে হবে, যেটা আমরা নাম দিয়েছিলাম গত ক্লাসে, কেউ বলে ডিজায়ার সেলস, কেউ বলে রিকোয়ার্ড সেলস। তো রিকোয়ার্ড সেলস নাম দিতে পারি আমরা, আর ঠিক এখানে যেভাবে বলা আছে সেভাবেও লিখতে পারি যে ইউনিটস would have to be sold। আমি সেটাই লিখছি যে ইউনিটস would have to be sold to earn target profit। তো আমরা বলেছিলাম ফর্মুলা আমাদের আগের মতোই ঠিক থাকবে, শুধুমাত্র এখানে টার্গেট প্রফিটটা যোগ হবে। অর্থাৎ আগে ভাগ করেছিলাম ফিক্সড এক্সপেন্সকে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে, যে ক্ষেত্রে প্রফিটটা ছিল 0 ইয়ার ক্ষেত্রে কি বলে ব্রেক ইভেনের ক্ষেত্রে। তো এটা আমাদের ব্রেক ইভেন না, ব্রেক ইভেনের চেয়ে বেশি। তো স্বাভাবিকভাবে আমাদের এটা চেঞ্জ আসবে। তো একটু খেয়াল করে দেখুন, খুব সহজ জিনিস। আগে ফিক্সড এক্সপেন্স আপনাদের মনে আছে 1,80,000 ছিল, আর টার্গেট প্রফিট 1,80,000, আর টার্গেট প্রফিট দেওয়া আছে $9,07,050। এটা গেল আমাদের উপর। আর নিচে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন বলতে আমরা বলছিলাম ইউনিট সেলস প্রাইস থেকে ইউনিট ভেরিয়েবল এক্সপেন্স বাদ দেবো। তো ইউনিট সেলস প্রাইস ঠিকই থাকবে, বলা হচ্ছে এটা ঠিকই থাকবে, শুধুমাত্র বলা হচ্ছে যে ভেরিয়েবল এক্সপেন্স 75 সেন্ট এটা বেড়ে যাবে। তো 75 সেন্ট বাড়লে আগে ছিল $21, আপনাদের মনে থাকবার কথা, এর সাথে 75 সেন্ট বাড়বে। সো তাহলে হবে আসলে 21.75 সেন্ট, 21.75 সেন্ট, $21.75 আর কি, $21.75 কি হবে তাদের ভেরিয়েবল এক্সপেন্স। ভেরিয়েবল এক্সপেন্স বেড়ে যাবে, বেড়ে হবে $21.75। এই হবে নিউ ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট। তো নিউ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট বা ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন হবে $8.25। এই আমরা এখন ক্যালকুলেশন করলে এটা হবে 23,000 ইউনিটস। এই গেল আমাদের। তাহলে আমরা দেখলাম যে আমাদেরকে যদি $9,750 যদি আমাদেরকে টার্গেট প্রফিট এটা যদি আর্ন করতে হয়, তাহলে 23,000 ইউনিট আমাদেরকে সেল করতে হবে। এই ইউনিট গুলোই আসলে যারা সেলস ম্যানেজার, টেরিটরি ম্যানেজার, সেলস রিপ্রেজেন্টেটিভ তাদের ঘাড়ে পড়ে যায় টার্গেট হিসাবে। এটাকেই সেখানে টার্গেট, এটা আপনার টার্গেট সেলসও বলতে পারেন। এটা গেল আমাদের নেক্সট প্রবলেমের সলিউশন। এরপর আরো আছে, আমরা যদি রিকোয়ারমেন্ট 5 একটু দেখি, এটাও সহজ, এটা আমরা অনেকটা করে এসেছি আগে। এখানে বলা হলো রিফার টু দ্য অরিজিনাল ডেটা, মিন তো ওই যে কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকামেশনে যেটা দেওয়া ছিল, এখানে একটা অফার আসতেছে অল্টারনেটিভ, এগুলো সবই অল্টারনেটিভ। অর্থাৎ আমরা এটা বলি সেন্সিটিভিটি অ্যানালাইসিস, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা ব্রেক ইভেনে আলোচনা করে থাকি। আসলে সেলসে চেঞ্জ আসলে ব্রেক ইভেনে কি চেঞ্জ আসবে বা প্রফিটে কি চেঞ্জ আসবে, ভেরিয়েবল এক্সপেন্সে চেঞ্জ আসলে প্রফিটে কি চেঞ্জ আসবে, ফিক্সড এক্সপেন্সে চেঞ্জ আসলে প্রফিটে কিভাবে এফেক্ট করবে। এই যে এক এক আইটেমের কারণে এক্সপেন্স বা রেভিনিউতে চেঞ্জের কারণে প্রফিটে কি চেঞ্জ আসছে, এইটাই মূলত আসলে আমরা এই সিবিপি অ্যানালাইসিসে দেখি, রিলেশনশিপটা দেখি যে একটা কারণে আরেকটাতে কি চেঞ্জ আসে। এইটাই এই চ্যাপ্টারে আমাদের আলোচনার মূল বিষয়টা, এটাই দেখি। আমরা বিভিন্ন অল্টারনেটিভে দেখলাম, একবার লস হচ্ছে, একবার লাভ হচ্ছে, একবার বেশি সেল করতে হচ্ছে, একবার কম সেল করতে হচ্ছে। এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে বলছে বাই অটোমেটিং, তারা হয়তো ম্যানুয়ালি করতেন আগে প্রোডাকশন, এখন তারা অটোমেশনে যেতে যাচ্ছেন। তো বলতে যদি অটোমেশনে যাওয়া হয়, দ্য কোম্পানি কুড রিডিউস ভেরিয়েবল এক্সপেন্সেস বাই $3 পার ইউনিট। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ভেরিয়েবল এক্সপেন্স 75 সেন্ট বাড়ানোর ফলে কি হয় সেটা একটু দেখলাম। এখানে আবার বলছে যে ভেরিয়েবল এক্সপেন্স যদি তারা অটোমেশনে যায়, স্বাভাবিকভাবে হয়তো ডাইরেক্ট লেবার যেটা আমরা বলি সেটা কমে যাবে। তো ডাইরেক্ট লেবার মানে ভেরিয়েবল এক্সপেন্স এটা পার ইউনিটে বলা হচ্ছে এটা $3 কমে যাবে। আগে যেমন 21 ছিল, এখন হয়ে যাবে 18। এরপরে বলছেন যে ফিক্সড এক্সপেন্স এটা আবার বেড়ে যাবে, এটা আবার $72,000 প্রত্যেক মাসে বেড়ে যাবে। অর্থাৎ আগে ছিল 1,80,000, 1,80,000 সাথে এই 72,000, অর্থাৎ নতুন হবে আমরা বলতে পারি যে $2,52,000, $2,52,000 হয়ে যাবে। তো নতুন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমাদেরকে ক্যালকুলেট করতে বলা হয়েছে নতুন ব্রেক ইভেন পয়েন্ট, ঠিক প্রথম রিকোয়ারমেন্টটার মতো, শুধুমাত্র নতুনটা, কারণ এখানে চেঞ্জ আসছে। অর্থাৎ চেঞ্জ কোথায় কোথায় আসছে, ফিক্সড এক্সপেন্স 1,80,000 জায়গায় হয়ে গেছে $2,52,000, $72,000 বেড়ে। আর আমাদের মনে আছে যে আমাদের ভেরিয়েবল এক্সপেন্স ছিল $21, সেটা $3 কমে এটা হয়েছে 18। তো যেহেতু 18 হয়ে গেছে, তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের আগে কন্ট্রিবিউশন মার্জিন 9 থাকলেও এখন কন্ট্রিবিউশন মার্জিন হয়ে গেছে
12, যেহেতু ভেরিয়েবল এক্সপেন্স কমে গেছে। আমাদেরকে কন্ট্রিবিউশন মার্জিন, নিউ কন্ট্রিবিউশন মার্জিন, তো ফর্মুলা আগের মতোই, যে কন্ট্রিবিউশন মার্জিন বাই সেলস, আমরা যেহেতু এখানে ইউনিটের ফিগার পেয়ে গেলাম, তাহলে ইউনিট দিয়ে ভাগ করতে পারি। আর ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে $12 আর ইউনিট সেলস প্রাইস হচ্ছে $30। আবারও বলছি, ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে, আবার বলি, ইন্টারনেট কি জানে, আবার বলছি, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন $12 আর ইউনিট সেলস প্রাইস $30। সো ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ইউনিট সেলস প্রাইস দিয়ে ভাগ দিলে, প্লিজ আপনারা মিউট করেন। এই হলো নিউ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 40%, যেটা আগে চেয়ে বাড়লো, আগে ছিল বোধহয় 30%। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বাড়াটা ভালো। এরপরে খুব সহজে আমরা বের করতে পারবো নিউ ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট তাহলে কি হবে, ফিক্সড এক্সপেন্স যেহেতু বাড়বে, ফিক্সড এক্সপেন্স 2,52,000 হলো, আগে আমরা ইউনিট কন্ট্রিবিউশন 12 দিয়ে ভাগ দিলে $21,000, সরি 21,000 ইউনিট। ঠিক আছে, যদি আমরা আবার এখন নিউ সেলস প্রাইস যেটা 30 ছিল সেটা দিয়ে গুণ দেয়, অথবা আমরা যদি ফর্মুলা ইউজ করি, তাহলে 21,000 কে $30 দিয়ে গুণ দিলেও এটা আসবে, অথবা এই ফর্মুলা ইউজ করে 40% যেহেতু কিছুক্ষণ আগে বের করে নিলাম, এটাতে ভাগ করলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট যেটা ডলার, এটাও পাবো। ও এটাও সহজ জিনিস, এটা আমরা আগে করেছি। এরপর আমরা নেক্সট যেটা, সেটা একটু দেখি। প্লিজ মিউট করেন, পরে কথা বলি, শেষ করি, পরে কথা বলেন, শেষ করি। এরপরে বিতে যেটা বলছি, প্লিজ মিউট করেন। Okay. So next requirement is assume that the company expects to sell 26,000 units next month. তোমাদের মনে আছে আগে ছিল 19,500, অর্থাৎ 19,500। কোম্পানি আশা করতেছে যে পরের মাসে 26,000 ইউনিট তারা সেল করতে পারবে। এবার আপনাদের বলছে প্রিপেয়ার টু কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট, দুইটা কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। অল্টারনেটিভ কি বলেছে, ওয়ান, অ্যাসিউমিং দ্যাট অপারেশনস আর নট অটোমেটেড। মনে আছে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম, যে অটোমেশনে করলে সেখানে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে হয় 21,000 ইউনিট, আর ব্রেক ইভেন পয়েন্ট ডলারে হয় $6,30,000। এটা আপনাদের খেয়াল আছে, এটা কিসের ফল? এটা হচ্ছে অটোমেশনের ফল। আপনাদেরকে কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট বলা হচ্ছে যে এই অটোমেশনের, অথবা আরেকটা বলা হচ্ছে যে ওয়ান অ্যাসিউমিং দ্যাট অপারেশনস আর নট অটোমেটেড। অটোমেশন না হয়, অর্থাৎ আগে যেটা ছিল আপনাদের মনে আছে যখন 4,500, অটোমেশন ছাড়া হলে কি হবে আর অটোমেশন করলে কি হবে, এবং সেখানে আপনাদেরকে শর্ত দিয়ে দিচ্ছে কি কি দেখাতে হবে। সেখানে দেখাতে হবে, বলা হচ্ছে যে আর ইউনিটও দেখাতে হবে, পার্সেন্টেজও দেখাতে হবে, আবার টোটালও দেখাতে হবে, তিনটা জিনিস। কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট আপনাদের মনে থাকবার কথা, শুরুতেই বলেছিলাম যে আমরা যদি সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দেই এটা হবে কন্ট্রিবিউশন মার্জিন, তার থেকে যদি ফিক্সড এক্সপেন্স বাদ দেই তাহলে সেটাই হবে অপারেটিং ইনকাম। এটা আসলে আমরা যখন ভার্টিক্যালি করব তখন বা রিপোর্ট ফরম্যাটে করব, সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। খুব সহজ জিনিস, আপনারা একটু যদি খেয়াল করেন, আমরা বলছি অটোমেশন ছাড়া। আমরা যদি অটোমেশন না করি, তো অটোমেশন না করলে রিকোয়ারমেন্ট ছিল অটোমেশন সহ, অটোমেশন না করলে এখানে আমাদের 26,000 ইউনিট সেল হবে বলা আছে। তো 26,000 ইউনিট যখন সেল করতেছি, এক এক ইউনিট $30, এটা নিয়ে কিন্তু কিছু বলা নেই, সেলস প্রাইসে কোনো চেঞ্জের কথা কিন্তু বলা নেই। তো আর সেক্ষেত্রে তাহলে এই 30 পার ইউনিট করে $30, সো 26,000 ইউনিটের টোটাল হবে $7,80,000। এটা আমরা বলছি সেলস, এটা 100%। ঠিক একইভাবে ওই ক্ষেত্রে অটোমেশনের ক্ষেত্রেও একই হবে, সেলস যেহেতু পার ইউনিট একই, 26,000 ইউনিট এটাও একই। ওই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের বলা ছিল শুধুমাত্র এতে অটোমেশনে ভেরিয়েবল এক্সপেন্স কমবে, ফিক্সড এক্সপেন্স বাড়বে। আপনাদের মনে আছে ভেরিয়েবল এক্সপেন্স হয়ে যাবে 18 আর ফিক্সড এক্সপেন্স হয়ে যাবে 2,52,000, এটা একটু খেয়াল রাখবেন। এটা ছিল আমাদের যে অটোমেশনের ক্ষেত্রে। ভেরিয়েবল এক্সপেন্স এই ক্ষেত্রে আমাদের আগে ছিল 21, আপনাদের মনে থাকবার কথা, এটা ফিক্সড আমরা জানি, কিছু বলা না থাকে। তো অটোমেশন যখন ছিল না তখন বলা ছিল না, অটোমেশনের সময় বলা হচ্ছে এটা 18 হয়ে যাবে, $3 কমে যাবে। তো এই $21 আর ইউনিট ভেরিয়েবল এক্সপেন্স, তাহলে 26,000 ইউনিটের জন্য 26 দিয়ে এটা গুণ দিলে এটা হবে $5,46,000।
আর এটা যদি আমরা 21 কে 30 দিয়ে ভাগ দেই অথবা 5,46,000 কে যদি 7,80,000 দিয়ে ভাগ দেই তাহলে পেয়ে যাব 70%, অর্থাৎ ভেরিয়েবল এক্সপেন্স অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেলস। এটা দিয়ে ভাগ দেই 21/30 ইনটু 100 অথবা 5,46,000 ডিভাইডেড বাই 7,80,000 ইনটু 100, এটাই করেন 70%। আর অটোমেশনের সময় আপনাদের মনে আছে আমাদের অটোমেশন কিছুক্ষণ আগে করলাম, এখানে হবে আমাদের ভেরিয়েবল এক্সপেন্স কমে যাবে, $3 $18 হয়ে যাবে। কাজে এটাকে যদি আমরা 26,000 ইউনিট দিয়ে গুণ দেই তাহলে হবে $4,68,000। তো এখানেও আমরা 60%, কিছুক্ষণ আগে যেহেতু আমাদের বলা ছিল কন্ট্রিবিউশন মার্জিন 40%, তার মানে ভেরিয়েবল এক্সপেন্স 60%, সেটাও লিখে দিতে পারি, অথবা আমরা 18 কে 30 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিলেও এখানে আমরা ভেরিয়েবল এক্সপেন্স পেয়ে যাবো, ভেরিয়েবল এক্সপেন্স পার্সেন্টেজ রেশিও পেয়ে যাবো। স্বাভাবিকভাবে আমরা এখানে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কিন্তু পেয়ে গেছি। একটাতে পেয়েছি 9 আর একটাতে পেয়েছি 12। পার্সেন্টেজে করলে সহজে, আগে ছিল 30%, এটা আমরা আগেই করেছিলাম। পরবর্তীতে আমরা দেখলাম এটা ছিল 40%। এটা ফিক্সড, মনে রাখবেন এই ঘরটা ফিক্সড। আমরা যে এই পার্সেন্টেজে দেখাচ্ছি এটা কিন্তু ফিক্সড, কিছু বলা না থাকে। ফিক্সড এক্সপেন্স কি আগে ছিল $1,80,000 আর এখন হবে $2,52,000, কিন্তু তাহলে আমরা 1,80,000 যদি বাদ দেয় তাহলে 26,000 ক্ষেত্রে আমাদের হবে 54,000 অপারেটিং ইনকাম। আমরা দেখেছিলাম যে আমাদের 19,500 সময় লস হয়, আমরা যদি 26,000 ইউনিট করতে পারি তাহলে আমাদের $54,000 লাভ হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে আমরা যদি অটোমেশনের ক্ষেত্রে কিছুক্ষণ আগে দেখলাম, অটোমেশনের ক্ষেত্রে আমাদের $60,000 লাভ হবে। তো এই হলো আমাদের দুইটা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট যেটা, সেটা বের করলাম। এখন আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটাই আসলে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে ধরুন আমরা এইগুলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টকে দিল। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কাজই হচ্ছে ম্যানেজমেন্টকে এই ইনফরমেশন দিয়ে হেল্প করা, যাতে ম্যানেজমেন্ট তার ডিসিশনটা নিতে পারে যে আসলে অটোমেশনে যাবেন কি যাবেন না। এটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ওটা ম্যানেজমেন্টকে দিলেন, এই ইনফরমেশনের উপর ভিত্তি করে ম্যানেজমেন্ট ডিসিশন দিবে। সেক্ষেত্রে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের কোনো সাজেশনও থাকতে পারে, কোনো রিকমেন্ডেশনও থাকতে পারে। স্বাভাবিকভাবে যারা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তাদেরকে এটা রিকমেন্ডেশন দিতে হয়, সাজেশন দিতে হয়। এটা আপনার কাছে জানতে চাচ্ছেন যে ডু ইউ রিকমেন্ড দ্যাট দ্য কোম্পানি অটোমেট ইটস অপারেশন। অর্থাৎ আমরা দেখলাম যে অটোমেশনে তাদের $60,000 লাভ হয়, আর অটোমেশন ছাড়া তাদের $54,000 লাভ হয়। তো অটোমেশনে গেলে $6,000 লাভ বেশি হয়। আপনার কাছে জানতে চাচ্ছেন যে তারা কি অটোমেশনে যাওয়া ঠিক হবে, তাকে অটোমেশনে যাবে, আপনার রিকমেন্ডেশনটা জানতে চাচ্ছে। এখন আপনাকে রিকমেন্ডেশন করতে হবে বেসড অন অল অফ ইউর ফাইন্ডিংস, খুব ইম্পর্টেন্ট। এখন বলা হচ্ছে যে অটোমেশনে গেলে এটা তো কন্টিনিউ করবে। এখন আপনি কি ডিসিশন দিবেন? আপনি যদি বলেন, দুই ধরনের ডিসিশন দেওয়া যায়, এটা শর্ত দুটো, কারণ ফিউচার তো আনসার্টেন, ফিউচার তো আসলে আনসার্টেন, যেহেতু সেখানে রিস্ক অনেকগুলো আছে। রিস্কটা কি, একটা জিনিস আমরা খেয়াল করছি এখানে, রিস্কটা বড় রিস্ক, সেটা হচ্ছে যে ফিক্সড এক্সপেন্স কিন্তু বেড়ে গেছে $72,000। এখন যদি সেলস না হয়, ফিউচারে যদি সেল না হয়, তাহলে ফিক্সড এক্সপেন্সটা তো হতেই থাকবে। ফিক্সড এক্সপেন্স যদি হতে থাকে তাহলে কিন্তু এই কোম্পানি কিন্তু তখন লস হয়ে যাবে। এই জন্য আপনাকে বলা হচ্ছে যে সুপারিশ করার সময় শর্তযুক্ত সুপারিশটা এরকম হবে যে কোম্পানির সেল যদি ভবিষ্যতে বাড়তেই থাকে, অ্যাটলিস্ট আমরা যেটা বলেছিলাম যে 19,500-তে লস হয়, তো আমরা সেখানে ব্রেক ইভেনে বের করে বলছিলাম আমাদের 20,000-এ হয়তো তারা ব্রেক ইভেনে আসে। এখন 20,000-এর সে যদি নিচে চলে যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি, এখানে যেটা দেখলাম এখানে, তাহলে কিন্তু আরো তারা লসে পড়ে যাবে। তো তার মানে তাদের যে সেলসটা, এটা তাদেরকে ধরে রাখতে হবে। সেলসটা যদি না বাড়ে তাহলে ফিক্সড এক্সপেন্স যেহেতু বাড়ে, স্বাভাবিকভাবে তারা লসে পড়ে যাবে। এটা একটা ডিসিশন হতে পারে, অথবা হতে পারে যেহেতু তাদের কন্ট্রিবিউশন মার্জিন পার্সেন্টেজ বাড়ছে, কন্ট্রিবিউশন মার্জিন পার্সেন্টেজ 10% বাড়ছে, আগে 30% ছিল এখন, এবং তাদের কন্ট্রিবিউশন মার্জিন বাড়ার কারণে তাদের অপারেটিং ইনকামও বাড়ছে। ওই একই কথা, সেলস যদি বাড়ে ভবিষ্যতে তাহলে তারা ইনকাম বাড়বে, অর্থাৎ তারা সেই ক্ষেত্রে তাদেরকে আমরা সুপারিশ করতে পারি যে হ্যাঁ তারা অটোমেশনে যান, বাট ফিক্সড কস্টটাকে অবশ্যই কন্ট্রোল তো আর করা যাচ্ছে না, সেলসটাকে বাড়াতে হবে। এই ধরনের শর্তযুক্ত আমি আপনাদের সংক্ষেপ করে সেটাই লিখছি যে I would recommend that the company would automate its operation if sales continue to trend upward in future month. সেলসটা যদি নেক্সট মান্থে যদি বাড়তে থাকে তাহলে এখানে যেমন বাড়ছে 26,000 হয়েছে, স্বাভাবিকভাবে তাদের
অপারেটিং ইনকাম বাড়ছে। আর এটা যদি কমে বিশেষত 19,500 কাছাকাছি বা তার চেয়ে কমে, তাহলে আরো স্বাভাবিকভাবে তখন আমরা আর অটোমেশনে যেতে নিষেধ করব। তো এটাই গেল আমাদের এই মোটামুটি আমরা বলতে পারি যে আমাদের এই যে প্রবলেম যেটা, সেটা আমরা সলিউশন করার চেষ্টা করলাম। Learners, hope you have understood our today's solution of the problem 522. However, if you have any problem regarding the solution of other problems, please don't hesitate to contact me. But I request you to consult your textbook and solve the review problem and the foundational 15. So no more today. See you the next class of variable costing. Till then, please stay home and stay healthy. Allah Hafiz.